ভাবুন তো, এক সাধারণ মানুষ যে থাকতো মুম্বাইয়ের এক ছোট ফ্ল্যাটে। না তার কাছে ছিল বড় মানি, না ছিল শক্তিশালী কানেকশন, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই মানুষটাই হয়ে গেল ইন্ডিয়ার স্টক মার্কেট কিং। লাখ লাখ মানুষ তার নাম শুনেই শেয়ারস কিনত, আর মিডিয়া তাকে বলতে শুরু করলো বিগ বুল। হর্ষদ মেহতা এমন এক নাম যা 1992 সালে প্রায় প্রতিটি টিভি চ্যানেল আর নিউজ পেপারের হেডলাইন্স হয়ে গিয়েছিল। এটা হলো এক অর্ডিনারি মানুষের স্টোরি, যার একটাই ড্রিম ছিল অনেক 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 টাকা কামানো। হর্ষদ মেহতা স্টক মার্কেটের রুলস ভালোভাবে বুঝেছিল, আর তারপর সেই রুলসগুলোকে নিজের মতো করে টুইস্ট করে পুরো সিস্টেম কাঁপিয়ে দিয়েছিল। নিজের ইন্টেলিজেন্স, রিস্ক টেকিং পাওয়ার আর লুপ হোলস ব্যবহার করে সে এমনভাবে মানি বানালো যেটা সাধারণ মানুষ ড্রিমেও ভাবতে পারেনি। কিন্তু প্রতিটি স্টোরির মতো এখানেও ছিল একটা টুইস্ট। যেখানে হর্ষদ মেহতা নিজের নামের সাথে লিখিয়েছিল বিগ বুল, সেখানেই জুড়ে গেল আর একটা শব্দ, স্ক্যাম। দ্য ট্রিক্স, ফেক ব্যাংক রিসিপ্টস আর ব্যাংকিং লুপহোলসের মিসইউজ সব একদিন ফাঁস হয়ে গেল দুনিয়ার সামনে। সেই দিন থেকে হর্ষদ মেহতার নাম শুধু স্টক মার্কেটের সাথে নয়, বরং ভারতের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যামের সাথেও লেখা হয়ে গেল। আজ আমরা আপনাদেরকে শোনাবো হর্ষদ মেহতার পুরো স্টোরি, তার স্ট্রাগলস, তার রাইজ, তার টেকনিক্স আর তার ডাউনফল। এটা শুধু একটি স্টোরি নয়, একটা লেসন। অ্যাম্বিশনস আর গ্রিডের মাঝে যে পাতলা লাইন আছে না, তাকে কখনো আন্ডার এস্টিমেট করা উচিত নয়। হর্ষদ শান্তিলাল মেহতার জন্ম হয়েছিল 29 জুলাই 1954 সালে গুজরাটের একটি ছোট্ট গ্রাম পেনেলি মোতিতে। তার ফ্যামিলি ছিল একদম মিডিল ক্লাস গুজরাটি ফ্যামিলি। তার বাবা ছিলেন টেক্সটাইল বিজনেসের সাথে যুক্ত, কিন্তু জীবনে কোনো বড় কমফোর্ট ছিল না। ছোটবেলা থেকেই হর্ষদের ড্রিম ছিল অনেক বড় লোক হওয়া, অনেক মানি আর্ন করা আর নিজের পরিবারকে একটা ভালো লাইফ দেয়া। যখন হর্ষদ ছোট ছিল, তখন তার পরিবার বেটার অপরচুনিটিস খুঁজতে মুম্বাইতে চলে আসে। মুম্বাই সেই শহর যেখানে ড্রিমস হয়তো সত্যি হয়, আবার হয়তো ভেঙেও যায়। হর্ষদ পড়াশোনা করে লালা লাজপত রায় কলেজ থেকে কমার্সে গ্র্যাজুয়েশন করে, কিন্তু তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনস এমন ছিল না যে সে হায়ার স্টাডিজ অ্যাফোর্ড করতে পারে। তাই সে একটা ছোট্ট চাকরি নেয় নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে। কিন্তু হর্ষদের মন কখনোই সেই চাকরিতে লাগতো না। তার ফোকাস ছিল অন্য জায়গায়। যখন একটু ফ্রি টাইম পেত, সে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করত, নিউজ পেপার পড়তো আর অ্যানালাইজ করত কিভাবে শেয়ারস কাজ করে। মুম্বাইতে থেকে সে বুঝে গিয়েছিল শেয়ার বাজারে আসল মানি বাড়ানো যায়, কিন্তু শুধু তারাই পারবে যারা রিস্ক নিতে জানে। তার ভেতরে ছিল এক ধরনের জুনুন, এক ধরনের হাঙ্গার। সে শুধু স্যালারি নিয়ে খুশি থাকতে পারতো না, তাই সে ঠিক করে নেয় স্টক মার্কেটে সে বড় কিছু করবে। হর্ষদ জানতো যদি জীবনে বড় কিছু করতে হয়, তাহলে তাকে পুরো সিস্টেম বুঝতে হবে, আর সেই সিস্টেমের মধ্যে নিজের জায়গা তৈরি করতে হবে। 1970-এর শেষের দিকে হর্ষদ মেহতা তার কেরিয়ার শুরু করে বম্বে স্টক এক্সচেঞ্জে। সে একজন ব্রোকারের জন্য জবার হিসাবে কাজ শুরু করে। জবার মানে হলো সে ব্যক্তি যে ব্রোকারসদের মধ্যে শেয়ারস বাইং সেলিংয়ে সাহায্য করে এবং কমিশনে কাজ করে। তখনকার স্টক মার্কেট আজকের মতো কম্পিউটারাইজড ছিল না। প্রতিটি ডিল হতো ট্রেডিং ফ্লোরে, চিৎকার করে, হাত উঠিয়ে, রেটস অ্যানাউন্স করে। এই দ্রুত পরিবর্তনশীল পরিবেশে হর্ষদ নিজের জন্য জায়গা তৈরি করতে শুরু করে। সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রেডিং ফ্লোরে থাকতো, শেয়ার প্রাইস মুভমেন্ট অবজার্ভ করত আর নিজের নোটস বানাতো। ধীরে ধীরে সে একটা থিওরি ডেভেলপ করে, রিপ্লেসমেন্ট কস্ট থিওরি। এই থিওরি বলতো যদি কোনো কোম্পানির অ্যাসেট ভ্যালু তার মার্কেট শেয়ার প্রাইস থেকে বেশি হয়, তাহলে সেই শেয়ার আন্ডার ভ্যালুড। এই থিওরি ব্যবহার করে হর্ষদ কিছু ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে থাকে আর খুব অল্প সময়ের মধ্যে ভালো রিটার্নস বানায়। তার প্রথম বড় ইনকাম আসে যখন সে হেভিলি ইনভেস্ট করে এসিসি কোম্পানির শেয়ারসে। সেই সময় এসিসি শেয়ারসের প্রাইস আর্টিফিশিয়ালি নিচে নামানো ছিল। হর্ষদ একটা বড় রিস্ক নেয়, এসিসি শেয়ারস কিনে ফেলে। আর বাজার যখন দেখে হর্ষদ মেহতা এই শেয়ারস কিনছে, তখন অন্য ইনভেস্টররাও তার পিছু নেয়। কয়েক সপ্তাহের মধ্যেই এসিসি শেয়ারস স্কাই রকেট হয়ে যায়। হর্ষদ তার প্রথম বিশাল প্রফিট করে। এখান থেকেই মানুষ তার দিকে নজর দিতে শুরু করে। হর্ষদ আর শুধু এক জবার নয়, সে হয়ে ওঠে এক প্লেয়ার যে মার্কেট বুঝে মানি আর্ন করতে পারে। হর্ষদ মেহতার স্টক মার্কেট এন্ট্রির পর থেকেই সবকিছু বদলে গেল। 1980-এর সময় সে নিজে ব্রোকেজ ফার্ম শুরু করে, গ্রো মোর রিসার্চ অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট।
এই ফার্মের মাধ্যমে হর্ষদ তার ক্লায়েন্টসদের জন্য ইনভেস্টমেন্ট ম্যানেজ করা শুরু করে। কিন্তু আসল গেম শুরু হয় তখন যখন সে নিজের ক্যাপিটাল দিয়ে শেয়ারসের বড় প্লে করতে শুরু করে। হর্ষদ আর ছোটখাটো শেয়ারস কিনতো না, সে কিনতো লার্জ ভলিউম অফ শেয়ারস, যার ফলে পুরো মার্কেট শেক হয়ে যেত। যখন হর্ষদ কোনো শেয়ারসে এন্ট্রি নিত তার প্রাইস অটোমেটিক্যালি রাইজ করত, কারণ মানুষ বিশ্বাস করত যদি হর্ষদ মেহতা কিনছে তবে অবশ্যই এর পিছনে বড় কারণ আছে। মিডিয়া তখন তাকে বিগ বুল বলতে শুরু করে। নিউজ পেপার্স, টিভি ইন্টারভিউজ, ফাইন্যান্সিয়াল ম্যাগাজিনস সব জায়গায় হর্ষদ মেহতা শিরোনামে চলে আসে। তার জীবন তখন আর সাধারণ ছিল না। সে থাকতে শুরু করে মুম্বাইয়ের পজ এরিয়ায় একটা সি ফেসিং ফ্ল্যাট, টয়োটা লাক্সাস কার্স, যা তখন ভারতের লাক্সারি সিম্বল ছিল, ডায়মন্ড স্টাডেড ওয়াচেস আর ডিজাইনার স্যুটস। হর্ষদ নিজের ইমেজকে কিং মেকার বানাতে কোনো কমি রাখেনি। শুধু তাই নয়, সে রাজনৈতিক ব্যক্তিদের সাথেও দেখা দিতে শুরু করে। হাই প্রোফাইল পার্টিসে হর্ষদ মেহতার এন্ট্রি হতো একদম সেলিব্রিটি স্টাইলে। কিন্তু এই সবের মধ্যেও তার মাথায় সবসময় একটা প্রশ্ন ঘুরত, হাউ টু বিকাম আ ইভেন বিগার। তার গ্রিড বাড়তেই থাকলো। সে চোখ রাখলো ব্যাংকিং সিস্টেমের লুপ হোলসে, এবং এই গ্রিডই ছিল যা তাকে মুম্বাইয়ের ফুটপাথ থেকে মারিন ড্রাইভের পেন্থ হাউসে পৌঁছে দিয়েছিল। একদিন তার ডাউনফলের কারণ হয়ে দাঁড়াবে। 1990-এর শুরুতে হর্ষদ মেহতা খুঁজে বের করলো টাকা বানানোর এক নতুন উপায়, ব্যাংকিং সিস্টেম মিসইউজ। তখনকার সময়ে ব্যাংকস তার লিকুইডিটি ম্যানেজ করার জন্য একটি প্রসেস ফলো করত, যাকে বলা হতো রেডি ফরওয়ার্ড ডিল। এতে ব্যাংকস একে অপরকে টাকা ধার দিত এবং তার বদলে ইস্যু করত ব্যাংক রিসিপ্টস, যাকে বিআরসও বলা হতো। হর্ষদ বুঝতে পারল যে এই বিআর সিস্টেমে প্রচুর লুপ হোলস আছে। কিছু ছোট ব্যাংকস যাদের কাছে বিআরস ইস্যু করার লাইসেন্স ছিল না, তাদের নামে শুরু হলো ফেক বিআরস ইস্যু করা। হর্ষদ মেহতা এই লুপ হোলসের পুরো ফায়দা তুলল। সে এই ফেক বিআরসকে কোলেটারাল বানিয়ে বড় বড় ব্যাংকস থেকে টাকা তুলত, আর সেই টাকা দিয়ে স্টক মার্কেটে শেয়ারস কিনত। যখন পর্যন্ত ব্যাংকস বুঝতে পারত যে বিআরস ফেক, ততক্ষণে হর্ষদ অলরেডি হিউজ প্রফিট করে ফেলত। হর্ষদ এমনকি এসবিআই এর মতো বড় ব্যাংকস থেকেও টাকা তুলে। একটা এস্টিমেশনসের অনুযায়ী 1992 সাল পর্যন্ত হর্ষদ মেহতা 5000 করোড় রুপিসের বেশি ব্যাংকিং সিস্টেম থেকে টাকা তুলে নিয়েছিল। এই টাকা দিয়ে শুধু স্টক নয়, সে নিজের লাক্সারি লাইফস্টাইলও মেনটেন করত। তখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে মার্কেট সাডেন বুম কেন হচ্ছে। হর্ষদ মেহতার জন্যই বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ সেন্সেক্স তার রেকর্ড হাইয়ে পৌঁছয়। লোকেদের পোর্টফোলিও রাতারাতি ডাবল হয়ে যায়। কিন্তু বড় প্রশ্ন হয়ে উঠল, এই বাবল আর কতদিন টিকতে পারত? এপ্রিল 1992-তে জার্নালিস্ট সচেতা দালাল দ্য টাইমস অফ ইন্ডিয়াতে একটি আর্টিকেল পাবলিশ করলেন, যা গোটা ভারতকে নাড়িয়ে দিল। আর্টিকেলের টাইটেল ছিল দ্য গ্রেট ব্যাংক সিকিউরিটিজ স্ক্যাম। যখন এসবিআই অফিসিয়ালস তাদের বুকে দেখল প্রায় 5000 করোড় রুপিসের গ্যাপ আছে, তখনই তারা ইনভেস্টিগেশনস শুরু করলো। ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে গেল, এগুলো সব হর্ষদ মেহতার কারসাজি। বিআরস ফেক ছিল, ব্যাংকিং সিস্টেমের রুলস ভেঙে টাকা তোলা হয়েছিল। এই খবর বাইরে আসতেই বোম্বাই স্টক এক্সচেঞ্জ একেবারে ক্র্যাশ করে গেল। যেখানে কাল পর্যন্ত সবাই প্রফিটে ছিল, আজ তাদের শেয়ারসের ভ্যালু প্রায় 0 হয়ে গেল। লক্ষ লক্ষ ইনভেস্টারের টাকা ডুবে গেল। এরপর সিবিআই রেড করলো হর্ষদ মেহতার হাউস, অফিসেস এবং ব্যাংকস লকার্সের। সেখান থেকে কোটি কোটি টাকার ক্যাশ, জুয়েলারি আর ডকুমেন্টস উদ্ধার হলো। অবশেষে হর্ষদ মেহতাকে অ্যারেস্ট করা হলো। ট্রায়াল শুরু হলো আর হর্ষদ মেহতার বিরুদ্ধে মোট 72 ক্রিমিনালস কেসেস ফাইল করা হলো। সারা দেশ স্তব্ধ হয়ে গেল। যে মানুষটা গতকাল পর্যন্ত স্টক মার্কেটের হিরো ছিল, আজ সে ভিলেন হয়ে গেল। স্টক এক্সচেঞ্জে একেবারে প্যানিক তৈরি হলো। গভর্নমেন্টকে বাধ্য হয়ে কিছুদিনের জন্য স্টক মার্কেট বন্ধ করতে হলো। এটা শুধু একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম ছিল না, এটা ছিল পাবলিক ট্রাস্টের স্ক্যাম। হর্ষদ মেহতার জন্য অনেকের স্টক মার্কেটের উপর বিশ্বাস ভেঙে গেল। জেলে থেকেও হর্ষদ মেহতা বারবার বলতো যে সে ইনোসেন্ট। তার দাবি ছিল সে যা করেছে সেটা আসলে শুধু সিস্টেমের লুপহোলসের ইউজ করা, স্ক্যাম নয়। কিন্তু কোর্টস তার এই কথা অ্যাকসেপ্ট করল না। 1992 থেকে নিয়ে 2001 পর্যন্ত হর্ষদ মেহতার কেস চলল। কিছু মামলায় তাকে গিলটি ডিক্লেয়ার করা হলো, কিন্তু ফাইনাল ভার্ডিক্ট আসার আগেই ডিসেম্বর 31, 2001-এ হর্ষদ মেহতা জেলে হার্ট অ্যাটাকে মারা গেল। তার মৃত্যুতে একটা চ্যাপ্টার শেষ হলো, কিন্তু তার লেগেসি আজও বেঁচে আছে। হর্ষদ মেহতা ভারতের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গভীরভাবে শেক করে দিয়েছিল।
তারপরে সেবি নতুন রুলস ইন্ট্রোডিউস করলো, ব্যাংকসের প্রসেস আরও টাইট করা হলো, ট্রান্সপারেন্সি বাড়ানো হলো। আজও যখন স্টক মার্কেটে বাবল বা ক্র্যাশের কথা ওঠে, মানুষ হর্ষদ মেহতাকে মনে করে। আজকে জেনারেশন তার নাম আবার শুনছে নেটফ্লিক্স আর সোনি লাইভের স্ক্যাম 1992 এর মতো শোজ এর মাধ্যমে। এই শোজ সবাইকে শিখিয়েছে গ্রিড আর অ্যাম্বিশনসের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। হর্ষদ মেহতার গল্প আসলে একটা বড় লেসন। জীবনে সাকসেস চাইলে হার্ডওয়ার্ক করো, কিন্তু শর্টকাট কখনো নিও না। যে মানুষটা একসময় মুম্বাইয়ের গলিতে থাকতো, সেখান থেকে মারিন ড্রাইভের পেন্থ হাউসে পৌঁছে গিয়েছিল, কিন্তু যখন ডাউনফল এলো তার সাথে সব কিছু শেষ হয়ে গেল। বন্ধুরা, হর্ষদ মেহতার গল্পটা শুধু একটা ফাইন্যান্সিয়াল স্টোরি নয়, এটা আসলে একটা হিউম্যান স্টোরি। একজন অর্ডিনারি মানুষ যার স্বপ্ন ছিল শুধু নিজের ফ্যামিলিকে ভালো জীবন দেওয়া, কিন্তু যখন গ্রিড তাকে অন্ধ করে দিল, তখন তার জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিল। আজও স্টক মার্কেটে নতুন ইনভেস্টররা হর্ষদ মেহতার স্টোরি থেকে শেখে। এই গল্প আমাদের শেখায় পয়সা কামানো ভুল নয়, কিন্তু ভুল পথে কামানো পয়সা কখনো টেকে না। যত দ্রুত উপরে উঠবেন, তত দ্রুত নিচে পড়ার ঝুঁকি থাকবে। হর্ষদ মেহতার নাম সবসময় মনে রাখা হবে, একটা ইন্সপিরেশন হিসাবেও আর একটা ওয়ার্নিং হিসাবেও। যদি আপনার এই স্টোরি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন হর্ষদ মেহতার গল্প থেকে আপনারা কি শিখলেন। আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে একটা ভালো জীবন দেওয়ার জন্য পরিশ্রম করতে থাকুন, কিন্তু শর্টকাট কখনো নেবেন না।